হ্যালো প্রিয়ন, আশা করি সকলে ভালো আছো। ইন্ডিয়ান পলিটির আজকে ক্লাস 3, এর আগে দুটো আমি ক্লাস করেছি, সেগুলো ক্লাসগুলো তোমরা দেখতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অথবা প্লেলিস্ট চেক করতে পারো। সো শুরু করার আগে তোমাদের সকলকে বলবো, এরকমই বিভিন্ন জেনারেল স্টাডিজের বিভিন্ন টপিকের উপর আমি ক্লাস নিয়ে আসি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। সো পরবর্তী আপডেটের জন্য নোটিফিকেশান বেল আইকনটাও ক্লিক করতে পারো। সো শুরু করি। আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের ধারা অ্যান্ড তফসিলি ও অংশ। এই টপিক থেকে যে সমস্ত কোশ্চেনগুলো বারংবার পরীক্ষাতে জিজ্ঞেস করা হয় সেই সমস্ত শুধু কোশ্চেনগুলোকে নিয়ে ডিসকাস করব। সো দেখো, প্রথম কোশ্চেনটা দেখে নেব। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতীয় নাগরিকদের চাকরির ক্ষেত্রে সমান সুযোগ দেওয়ার নিশ্চয়তা দেয়া হয়েছে? অনুচ্ছেদ 14, অনুচ্ছেদ 19, অনুচ্ছেদ 15 না অনুচ্ছেদ 16? তাহলে দেখো, চাকরির ক্ষেত্রে সকলের ইকুয়াল অপরচুনিটি রয়েছে। সো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অনুচ্ছেদ 16 বা আর্টিকেল 16, অর্থাৎ আর্টিকেল নাম্বার 16-এ বলা হয়েছে সকলের সমান অধিকার রয়েছে। পরের কোশ্চিন বলছে, ভারতীয় সংবিধানের কোন ধারাকে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্কের বিষয়ে সুপারিশ করে? 245 ধারা, 280 ধারা, 356 ধারা, 370 ধারা? সো দেখো, এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 280 ধারা। 280 ধারা 356 ধারা ইমার্জেন্সির জন্য, মানে রাষ্ট্রপতি দ্বারা শাসন এমার্জেন্সির জন্য, আর 370 ছিল জম্মু অ্যান্ড কাশ্মীরের জন্য, যেটা বর্তমানে নেই। সো কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে 280 ধারা। ওকে, নেক্সট হচ্ছে যে বলতে চাইছে অস্পর্শতা বর্জনের কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? মানে আনটাচেবিলিটি, অস্পর্শতা, হ্যাঁ, এটা কোন ধারায় বলা হয়েছে? সো দেখে নেব। অপশান এ 17 নম্বর ধারা, অপশান বি 19 নম্বর ধারা, অপশান সি 21 নম্বর ধারা, অপশান সি হচ্ছে 16 নম্বর ধারা। সো কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ, অর্থাৎ 17 নম্বর ধারায় এই এর কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চিন চলে যাব। সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত করতে প্রয়োজনীয় সংবিধানের ধারাটি কোনটি? তাহলে সংখ্যালঘুদের জন্য, অর্থাৎ আমাদের ইন্ডিয়াতে মুসলিম, খ্রিস্টান, শিখ, ইসাই, এই ধরনের বৌদ্ধিস্ট, এরা হচ্ছেন সংখ্যালঘু মানে সম্প্রদায়। এদের যে বিভিন্ন স্বার্থ বা সুরক্ষিত করার জন্য কোন আর্টিকেলটি রয়েছে? ধারা 14, 19 ধারা, ধারা 29, ধারা 32? সো এর জন্য রয়েছে আর্টিকেল নাম্বার 29, অর্থাৎ আর্টিকেল নাম্বার 29-এ সংখ্যালঘুদের যে প্রাথমিক ধারাগুলো বা স্বার্থগুলো সুরক্ষিত করার কথা বলা হয়েছে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ট্রাফিক ইন হিউম্যান বিইং এ অ্যান্ড বেগার উপলব্ধি এর উপর প্রতিবন্ধ লাগানো হয়েছে? ট্রাফিক ইন হিউম্যান বিইং অ্যান্ড বেগারের উপর প্রতিবন্ধ লাগানো হয়েছে ধারা 21, ধারা 23, ধারা 24, ধারা 25? সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ধারা 23, অর্থাৎ আর্টিকেল নাম্বার 29। নেক্সট কোশ্চিন চলে যাব। ভারতীয় সংবিধানের 24তম ধারায় কোন কারখানায় শিশুদের নিয়োগ পদ্ধতি যদি বয়সের কম থাকে, তাহলে কত কম থাকতে হবে? কম থাকলে সেটা নিষিদ্ধ হয়ে যাবে। তাহলে বয়সের 14 বছরের কম, তাহলে 14 বছরের যদি কম থাকে কোনো কারখানায় কোনো শিশুদের, তাহলে সেটা হচ্ছে শ্রম শিশুর আন্ডারে, সেটা আইনত আর্টিকেল, আইনত তোমার বিরোধী। এবং এটা বলা হয়েছে ভারতীয় সংবিধানের 24তম ধারায় বলা হয়েছে। সংবিধানের কোন ধারা অনুযায়ী কোনো রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে? 352, 356, 360, 370? সো কারেক্ট অ্যান্সার ইজ 356, অর্থাৎ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 356-তে বলা হয়েছে। বলছে ভারতীয় সংবিধানের 36 থেকে 51 নম্বর অনুচ্ছেদগুলি হলো। তাহলে দেখো, সংবিধানের 36 থেকে 51 নম্বর অনুচ্ছেদটাকে বলা হবে, এটা মনে রেখো, পার্ট 4। এটা দিয়েও কোশ্চিন হতে পারে কত নাম্বার পার্টে রয়েছে, পার্ট 4-এ। এবং এটা কি সম্পর্কিত? মৌলিক অধিকার, প্রস্তাবনা, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি না মৌলিক দায়িত্ব? তো মনে রাখবে, এটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি যেটাকে বলে থাকি আমরা। ওকে, সো অপশান সি। নেক্সট হচ্ছে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ মৌলিক অধিকারকে বলবৎ করতে সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার নিশ্চিত দেয়? তাহলে এই যে আর্টিকেলের কথা বলছি, এই আর্টিকেলটা মোস্ট ইম্পর্টেন্ট একটা আর্টিকেল। সে আর্টিকেলটা হচ্ছে 18 কত নাম্বার আর্টিকেল? তো 18 নম্বর আর্টিকেল হচ্ছে 32। এই আর্টিকেল 32 নম্বর আর্টিকেল আমাদেরকে, আমাদের যদি কোনো মৌলিক মানে যে ফান্ডামেন্টাল রাইটস যেগুলো আছে, হ্যাঁ, সেগুলো যদি বলবৎ হয়ে যায়, হনন হয়, তাহলে আমি সুপ্রিম কোর্টের কাছে যেতে পারবো আর্টিকেল নাম্বার 32 অনুযায়ী। এই আর্টিকেলকে ডক্টর বি আর আম্বেদকর বলেছেন সংবিধানের আত্মা বলে অভিহিত করেছেন।
সো এই আর্টিকেলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই কোশ্চিনটাও বিভিন্ন এক্সামে জিজ্ঞেস করে থাকে। নেক্সট কোশ্চিন চলে যাব, আইনের চোখে সকলেই সমান রয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায় এটা বর্ণনা করা রয়েছে? আর্টিকেল 14, আর্টিকেল 15, আর্টিকেল 16 না আর্টিকেল 12? সো দেখে নেব, কারেক্ট অ্যান্সার ইজ আর্টিকেল 14। তাহলে আর্টিকেল 14তে বলা হয়েছে আইনের চোখে সকলে সমান। নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের ধারা 356 সঙ্গে জড়িত কোনটার সঙ্গে জড়িত? জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা? তো এটা তো হবে না, এটা 370 সঙ্গে জড়িত, যদিও এটা অবলুপ্তি ঘটেছে। জরুরি অবস্থা জারি, কেন্দ্র রাজ্য সম্পর্ক না ফাইন্যান্স কমিশন? তো দেখো এটাও হবে না, কেন্দ্র রাজ্য আমি একটু আগে জানলাম 280, ফাইন্যান্স কমিশন এটাও হবে না। তাহলে কারেক্ট অ্যান্সার ইজ জরুরি অবস্থা জারি করতে রাষ্ট্রপতি করতে পারেন আর্টিকেল 356 দ্বারা। ওকে, নেক্সট কোশ্চিনে চলে যাব, জরুরি অবস্থা জারি থাকাকালীন সময়ে ভারত সরকার সমস্ত কর্মচারীদের বেতন এবং অন্যান্য সুবিধা কমিয়ে দিতে পারে, তা হলো কোন আর্টিকেলের মাধ্যমে? একটু আগে আমি ডিসকাস করলাম, এটা হয়ে যাবে আর্টিকেল 360। ওকে, আর্টিকেল 360 এটা মনে রাখবে, আর্টিকেল 360তে বলা হয়েছে। এবং যুদ্ধের কথা বলা হয়েছে আর্টিকেল 352তে। যুদ্ধ যুদ্ধ চলাকালীন রাষ্ট্রপতি যা শাসন জারি হতে পারে আর্টিকেল 352তে। আর 356-এ বললাম একটু আগেই, যেটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে যে কোনো স্টেটে। সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানে পরবর্তীকালে কতগুলি তফসিলি যুক্ত হয়েছে? দেখো, যখন ভারতীয় সংবিধান তৈরি হয় তখন 395টা আর্টিকেল ছিল, এটা জানো। এবং দেখো তপশিল ছিল 8টি, বর্তমানে পরে 4টি যোগ করা হয়েছে, দিয়ে 12টিতে পরিণত হয়েছে। তাহলে বলছে পরবর্তীকালে কতগুলি যুক্তি হয়েছে? তাহলে পরবর্তীকালে 4টি যুক্ত হয়েছে। নেক্সট চলে যাব, ভারতীয় সংবিধানে কত নম্বর অনুচ্ছেদ পঞ্চায়েতি রাজ গঠনের কথা বলা হয়েছে? কত নম্বর অনুচ্ছেদে পঞ্চায়েতি রাজ গঠনের কথা বলা হয়েছে? দেখো এটা পার্ট 4-এর ডিপিএসপি অর্থাৎ রাষ্ট্র পরিচালিত নীতির কথা বলা হয়েছে, আর এটা বলা হয়েছে আর্টিকেল নাম্বার 40-এ। তো 40, আর্টিকেল নাম্বার 40-তে এই কথাটা বলা হয়েছে। নেক্সট চলে যাব, সংবিধানে জম্মু ও কাশ্মীরের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে কত নম্বর আর্টিকেলে? দেখো এই কোশ্চিনটা বর্তমানে এক্সিস্ট করে না, কারণ এটাকে ভেঙে দুটো জায়গায় পরিণত করে দিয়েছে, একটা জম্মু অ্যান্ড কাশ্মীর আর একটা লাদাখ, যেখানে বর্তমান ওটা ইউটিতে পরিণত হয়েছে, ইউনিয়ন টেরিটরি অর্থাৎ অঙ্গরাজ্য হিসেবে। সো যদি বলা হতো তাহলে এটার কারেক্ট আনসার হতো 370। নেক্সট চলে যাব, নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতন, এটি কোথায় বলা হয়েছে? এটি একটি কোনটি? রাষ্ট্র পরিচালিত নির্দেশকমূলক নীতি, শ্রমিক আইনের সংবিধিবদ্ধ দ্বারা, মৌলিক অধিকার, না উপরের কোনটি না? সো অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ কোশ্চিন নাম্বার 16 অপশান এ, রাষ্ট্র পরিচালিত নির্দেশকমূলক নীতি। পরবর্তী কোশ্চিন চলে যায়, ভারতীয় সংবিধানের বর্তমানে মোট কতগুলি ধারা এবং কতগুলি তফসিলি রয়েছে? দেখো এই কোশ্চিনটা খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে দেয়া থাকে। দেখো বর্তমানে আমি যেটা রিসার্চ করে দেখতে পেয়েছি সেটা হচ্ছে 448টি ধারা এবং 8টি কি রয়েছে তোমার 448টি ধারা এবং 12টি তফসিল রয়েছে, ঠিক আছে। এবার দেখো এই কোশ্চিনটা এটা, এবং দেখো এটা সবসময় আপডেট হতে থাকে। প্রথম কথা হচ্ছে এটা সবসময় আপডেট হতে থাকে। দেখো সরি এখানে ভুল বললাম, তাহলে এখানে 8টি তফসিল হতেই পারে না, কারণ পরে 4টি বেড়েছে, হ্যাঁ, তাহলে সেটা হয়ে যাবে 12টি। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো যখন তুমি যে কোনো পরীক্ষাতে যাবে তার আগে গুগলে সার্চ করবে নাম্বার অফ আর্টিকেল ইন প্রেজেন্ট টাইম অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। সো এটাকে তুমি জেনে যাবে, ঠিক আছে। এটা পরিবর্তন হতে থাকে, আর্টিকেল বাড়তেই থাকে। চলে আসি, ভোট দানের অধিকার সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? দেখো ভোট দানের অধিকার একটা আমাদের আইনি অধিকার, এবং এটা সংবিধানের কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? 322 নম্বর ধারায়, 326 নম্বর, 328 নম্বর, না 333 নম্বর? সো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ 326 নম্বর ধারায় বলা হয়েছে। নেক্সট চলে যাই আমরা, একটু আগে বললাম অস্পর্শতা যেটা আনটাচেবিলিটি বিলোপের কথা বলা হয়েছে কত নম্বর ধারায়? তো একটু আগেই পড়েছি, এটা আবার রিপিট হয়ে গেছে, এটা আর্টিকেল নাম্বার 17 নম্বরে এটা বলা হয়েছে। নেক্সট হচ্ছে, প্রথম সংবিধান সংশোধনীতে কোন তফসিল যুক্ত করা হয়েছে? দেখো 8টা ছিলই অলরেডি প্রথমে, তাহলে যুক্ত করা হলে কত হবে? 1 যোগ করলে কত হবে? 9 হয়ে যাবে। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ 20-র অপশান ডি, নবম তফসিল যুক্ত করা হয়েছে। নেক্সট হচ্ছে, ভারতীয় সংবিধান
কটি খণ্ডে বিভক্ত, কতগুলো পার্ট আছে? আমি একটু আগে বললাম পার্ট 4, পার্ট 5। তাহলে বর্তমানে ভারতীয় সংবিধানের 22টি পার্ট রয়েছে। কতগুলো? 22টি পার্ট রয়েছে, এটা মনে রেখো। পরবর্তী কোশ্চেন চলে যাব, ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের কোন ধারাকে সর্বাপেক্ষা গুরুত্ব দিয়েছেন? একটু আগে আমি বলছিলাম আর্টিকেল নাম্বার 32কে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন। ওকে, নেক্সট চলে যাই পরবর্তী কোশ্চেন। যে 29 বলছে কত নম্বর ধারাকে আম্বেদকর ভারতীয় সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? আমি একটু আগেই আলোচনা করেছি। সো এই কোশ্চেনটার আনসার আমি অবশ্যই হোমওয়ার্ক থাকবে, আর এটা আমি কমেন্ট সেকশানে আনসারটা চাই তোমাদের কাছে, অবশ্যই তোমরা জানাবে। হ্যাঁ, নেক্সট কোশ্চেন চলে যায়, নাগরিকদের কথা বলা ও মত প্রকাশের অধিকার সংবিধানের কোন আর্টিকেলে বলা হয়েছে? কথা বলতে পাবে, মত প্রকাশ করতে পাবে, কোন আর্টিকেল? আর্টিকেল 16, আর্টিকেল 17, আর্টিকেল 18, আর্টিকেল 19? সো কারেক্ট অ্যান্সার ইজ আর্টিকেল 19। আর্টিকেল 19 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সমস্ত আর্টিকেল অর্থাৎ 11 থেকে শুরু করে 35 অবধি যে আর্টিকেলগুলো রয়েছে, এই সমস্ত আর্টিকেল হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস। এগুলো আমরা অধিকার গ্রহণ করে থাকি, হ্যাঁ, এনজয় করে থাকি। নেক্সট চলে যায়, ভারতীয় সংবিধানের কটি ধারা ছিল? মানে প্রথমে এখানে শব্দটা বলেছে, দেখো প্রথমে মানে প্রথম যখন লঞ্চ করা হয়েছে ভারতীয় সংবিধান, তো কতটি ধারা ছিল? তো আমি একটু আগেই বললাম যেহেতু 395টি ধারা ছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানে বর্তমানে কতগুলি তফসিল আছে? তাহলে 10টি, 12টি, 14টি না 16টি? অবশ্যই বললাম 8টি ছিল, পরবর্তীতে 4টি বেড়েছে, দিয়ে কত হয়েছে? 12টি। সো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে যায়, প্রথমে সংবিধানে কটি তফসিল ছিল? কটি ছিল? একটু আগেই বললাম 8টি। 8টি ছিল, দিয়ে 4টি বেড়েছে, তাহলে প্রথমে 8টি ছিল, পরে 4টি বেড়েছে, বর্তমানে 12টি। এই ল্যাঙ্গুয়েজটা মনে রাখুন। বলছে সংবিধানের কোন কোন ধারা কোনো অবস্থাতেই স্থগিত রাখা যাবে না? কোন ধারাটা এমন আছে যেটা যতই প্রবলেম হোক, যতই যা হোক, কোনো অবস্থাতেই স্থগিত রাখা যাবে না? তো আর্টিকেল নাম্বার কত? 14, 15, 16, 17, 20, 21 না 29, 30? তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 20 এবং 21। অর্থাৎ এই আর্টিকেল দুটো এমন কেন এতটাই ইম্পর্টেন্ট যেটা কোনো মতেই আমাদের কাছে হনন করতে পারবে না? তাহলে দেখো 20 নম্বর আর্টিকেল বলছে প্রোটেস্ট উইথ রেসপেক্ট টু কনভিকশন ফর এ অফেন্স। তাহলে তুমি প্রোটেস্ট করতে পারো তোমার মান সম্মানের ক্ষেত্রে, তোমার যাতে যে কোনো মুহূর্তেই হোক না কেন তোমার যাতে সম্মান না হানি হয়। আর দ্বিতীয়টা বলছে 21 নম্বর ধারাটা বলতে চাইছে যে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লাইবিলিটি, তোমার পার্সোনাল যে একটা লাইফ রয়েছে সেটাতে ইন্টারফেয়ার করতে পারবে না, কোনোভাবেই পারবে না। পরবর্তী কোশ্চিন চলে যায়, বলছে ভারতের সংবিধানের 5 থেকে 11 নম্বর ধারা কি সম্পর্কিত? কেন্দ্র রাজ্যের সীমানা সম্পর্কিত, নাগরিকত্ব না মৌলিক কর্তব্য না কেন্দ্রের কার্যকারিতা? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ নাগরিকত্ব, অর্থাৎ সিটিজেনশিপ। এখন একটা শব্দ শুনছো এনআরসি, যেটা নাগরিকত্ব বিল, সেটা কিন্তু এই 5 থেকে 11 নম্বর ধারার কোনো একটা আর্টিকেলকে তোমার অ্যামেন্ডমেন্ট করা হবে। এবং এটা কোন পার্টে রয়েছে? এটা পার্ট নাম্বার 2তে রয়েছে, এটাও মনে রেখো, এটা পার্ট নাম্বার 2তে রয়েছে। ওকে, পরবর্তী কোশ্চিন চলে যায়, ভারতীয় সংবিধানের 21-এর এ আর্টিকেলে নিম্নের কোন বিষয়টি বর্ণিত রয়েছে? তথ্য জানার অধিকার, শিক্ষার অধিকার, ধর্মীয় অধিকার না বাক স্বাধীনতার অধিকার? কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি, অর্থাৎ এডুকেশন, অর্থাৎ রাইট টু এডুকেশন, অর্থাৎ শিক্ষার অধিকার। এখানে বলা হয়েছে 6 থেকে 14 বছর শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক। ওকে, বিনামূল্যে সরকার বাধ্যতামূলক শিক্ষা দেবে। ওকে, সো এটা আর্টিকেলটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের দেশের জন্য বর্তমান সিচুয়েশনকে কেন্দ্র করে। সো এই ছিল আমাদের আজকের যে ক্লাসটা, যথেষ্ট ভালোভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি। আশা করি, জানি না তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের কমেন্টটা জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।